আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। বিএনপি ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পক্ষে। এখনই গণহত্যা বন্ধ না করলে অবিলম্বে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণহত্যার দায়ে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার দাবি ছাত্রদলের। ইহুদি পণ্য বর্জনের ডাক দিয়েছেন সংগঠনটি। এদিকে ক্লাস বর্জন করে আজও সারা দেশে চলছে ছাত্রদলের বিক্ষোভ। ফিলিস্তিনের মুসলিমদের রক্ষায় মধ্যপ্রাচ্য সহ শক্তিশালী মুসলিম দেশগুলোকে নিপীড়িতদের পক্ষে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মাইদুর রহমান রুবেল বিস্তারিত জানাবেন। ফিলিস্তিনে ইসরায়েলের নির্মম হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট ছাড়িয়েছে 50,000-এরও বেশি। গণহত্যা বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে সভায় বক্তারা ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার পাশাপাশি ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেন। ইসরায়েলের পক্ষে না দাঁড়াতে বিশ্বের পরাশক্তিগুলোর প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণহত্যা থামাতে তাদের অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানান তিনি। ইসরায়েলকে যারা মদদ দিচ্ছে তাদেরকে সমস্ত মদদ বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব। তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। তিনি বলেন, গণহত্যা বন্ধে সারা বিশ্বের মানুষ জেগে উঠেছে। বিএনপি ফিলিস্তিনি জনগণের পক্ষে আছে বলেও জানান তিনি। জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। যারা পরাশক্তির একটি অংশ যারা মদদ দিচ্ছে ইসরায়েলিদেরকে, তাদেরকে আহ্বান জানাই এই মুহূর্ত থেকে গণহত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ, কিন্তু ইসরায়েলিরা। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ফিলিস্তিনের মুসলিমদের রক্ষায় মধ্যপ্রাচ্য সহ শক্তিশালী মুসলিম দেশগুলোকে নিপীড়িতদের পক্ষে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যাদের রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রত্যাশা করি সেসব দেশ কিন্তু বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কার্যকর ভূমিকা না নিয়ে কিছুটা নীরবতাই পালন করেছে। আমার মনে হয় এটা পরিহার করে সারা বিশ্বের সঙ্গে ইসলামী জাতির অতীতের যে লড়াইয়ের ইতিহাস সেটাকে ধারণ করে এই মানবতার সপক্ষে আমাদের দাঁড়াতে হবে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আছেন সহকর্মী রুদ্র রফিক। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, এর আগেও আপনি ক্লাস বর্জন সহ অন্যান্য কর্মসূচির কথা জানাচ্ছিলেন ছাত্রদলের, এখন কি চলছে জানবো আপনার কাছ থেকে। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নানা সংগঠন ফিলিস্তিনের যে বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে তার প্রতিবাদে নানা কর্মসূচি পালন করছে। এখন বর্তমানে যে কর্মসূচি বাইতুল মাকদিস বিক্ষোভ কর্মসূচি পালন করছে, তারাও একই দাবি তুলছেন। সকাল থেকে আমরা দেখেছি যে রাজু ভাস্কর্যের সামনে কিন্তু কিছুক্ষণ আগে এখানে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন করা হয়, যেখানে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি সহ বিএনপির সদস্য সালাউদ্দিন ছাত্র জনতা যেটি বলছেন সেটি হচ্ছে এখনই আসলে সকলকে সোচ্চার হতে হবে যেন ফিলিস্তিনে যে হত্যাকাণ্ড ঘটছে সেই হত্যাকাণ্ড যেন বন্ধ করা হয়। বিশ্বের যারা মোড়লরা রয়েছেন, বিশেষ করে মুসলিম বিশ্বের যারা মোড়লরা রয়েছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন মুসলিম বিশ্বকে, তারা যেন তাদের পক্ষ থেকে কার্যকর ভূমিকা পালন করে সেই ব্যাপারে আসলে তারা দাবি জানাচ্ছেন এবং তাদের এখন পর্যন্ত কোনো কার্যকরী ভূমিকা না দেখার কারণে তারাও এই বিষয়টি নিয়েও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। পাশাপাশি ছাত্র জনতারা যেটি বলছেন যে ইসরায়েলকে নানাভাবে আসলে প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে। বিশেষ করে তাদের যে পণ্যগুলো বাংলাদেশে রয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেসব পণ্য বাংলাদেশে, সেগুলো বয়কট করার তারা আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ছাত্র জনতা যেটি বলছেন, বিশেষ করে ছাত্র দলের যে নেতৃবৃন্দ তারা আসলে যেটি বলছেন, গতকালকে আমরা দেখেছি সারা দেশে বিভিন্ন জায়গায় এই প্রতিবাদের ভাষা হিসেবে নানা জায়গায় কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে, লুটপাট চালানো হয়েছে, এরও কিন্তু নিন্দা জানিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারকে কিন্তু এই ধরনের মব ঘটনাগুলো যেন শক্তভাবে আসলে প্রতিহত করা হয় সে ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে কিন্তু আরো সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও
কিন্তু তারা আহ্বান জানিয়েছেন যেন এই ধরনের ঘটনাগুলোকে তারা শক্ত হাতে প্রতিহত করে। সব মিলিয়ে গতকাল থেকে আসলে রাজধানী জুড়ে কিন্তু বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ কর্মসূচি চলছে। এছাড়াও কিন্তু বিকেলে আরও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে, বিশেষ করে ছাত্র শিবিরের কর্মসূচি রয়েছে, একটি বিক্ষোভ মিছিল তারা করবে এবং আগামীতেও কিন্তু আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও কিন্তু বিএনপি সহ অন্য দলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো রিদওয়ানা, এই ছিল রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আমার কাছে সবশেষ তথ্য। রফিক, ধন্যবাদ আপনাকে। গাজায় বর্বর হামলার প্রতিবাদে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে বাটা জুতার শোরুম এবং কেএফসি রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। সোমবার রাতে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 14 জনকে আটক করে মহানগর পুলিশ। কোতোয়ালি থানায় ওসি মোহাম্মদ জিয়াউল হক জানিয়েছেন, তৌহিদি জনতার ব্যানারে দুর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে না পারলেও পরে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের আটক করা হয়। অন্যদের আটক করতে অভিযান চলছে। খুলনায় বাটার শোরুম এবং কেএফসি নামের রেস্টুরেন্টে ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় 31 জনকে আটক করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করে। গাজীপুরে ভাঙচুরের অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গাছা থানায় এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম। পয়লা বৈশাখকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি নেই বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে এ কথা জানান তিনি। আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রধানরা বৈঠকে উপস্থিত ছিলেন। বাটা এবং কেএফসি ভাঙচুরের ঘটনায় 49 জনকে আটক করা হয়েছে জানিয়ে ভবিষ্যতে এমন ঘটনা রোধে ব্যবস্থা নেবার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পয়লা বৈশাখ উদযাপন নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ তুলে ধরেন জাহাঙ্গীর আলম চৌধুরী। আগের থেকে তো আমি বলবো যে এখানে সিকিউরিটি থ্রেট অনেক কম, এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হইতে পারে। আবার যদি মনে করি যে সিকিউরিটি থ্রেট আরো বেশি, তা আমরা আবার বাড়াইতে হইতে পারে, যেহেতু সময় তো আছে। এটা তো শুধু ঢাকায় অনুষ্ঠানটা হচ্ছে না, এটা পুরো বাংলাদেশে অনুষ্ঠানটা হচ্ছে। এখন যার যার এলাকায় তারা তাদের এই থ্রেট বা অন্য কিছু দেখে তারা সিদ্ধান্ত নেবে। রিগার্ডিং নাম, যে শোভাযাত্রার নাম কি থাকছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন। তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। এবং চৈত্র সংক্রান্তির দিনে ছুটি ঘোষণা করা হয়েছে যাতে ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা উৎসব করতে পারেন। এবং ঢাকার শোভাযাত্রাতে এবার শুধু বাঙালি না, আরো 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে, এটা এর আগেও বলছি আমরা। এবার অন্যান্য প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রকে নতুন করে 100 পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেয়ায় লাভবান হবে বাংলাদেশ, এমনটা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ, এতে উভয় পক্ষ লাভবান হবে বলেও মনে করেন তিনি। মৌলিক বিষয় হচ্ছে বাণিজ্য ঘাটতি অপসারণ, কমানো। আমরা ওইটার উপরে কাজ করছি, আমরা বিভিন্ন রকম বিশ্লেষণ করছি যে কি কি পণ্য দিয়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতিকে কমিয়ে আনতে পারি। এবং আমরা এই যে আসলে বিষয় ব্যবস্থাটা তো অতি পরিবর্তনশীল একটা বিষয়। বিভিন্ন আপনারা দেখেছেন যে গতকাল আমেরিকান প্রশাসন বলেছে যে যদি চাইনিজ তারা যে রিটারেটরি যে ট্যারিফ ঘোষণা করেছে, ওনারা আবার আরও 50% দিতে পারে। সেই ধরনের পরিবর্তনশীল অবস্থায় মানে যে কোনো সিদ্ধান্ত নেওয়া একটু জটিল। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডার উদ্যোগে চলছে বিনিয়োগ সম্মেলন। আজ দ্বিতীয় দিনে শিডিউল অনুযায়ী দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ ইপিজেড পরিদর্শন করবেন বিদেশি বিনিয়োগকারীরা। দুপুর 2:30টায় বাংলাদেশ ও নাসার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং আলোচনা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বেলা 3টায় বিশ্ব ব্যাংক গ্রুপের সঙ্গে বাংলাদেশ কান্ট্রি প্রাইভেট সেক্টর ডায়াগনস্টিক লঞ্চ সেশন হবার কথা। গতকাল সোমবার সম্মেলনের প্রথম দিনে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে স্টার্ট আপ কোম্পানির বিষয়ে।
একই দিনে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড ও মিরসরাই শিল্পাঞ্চল ঘুরে দেখেন বিদেশি বিনিয়োগকারীরা। 4 দিনব্যাপী সামিটের প্রথম দিন 25 দেশের 70 জন স্টার্ট আপ ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান অংশ নেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন চীনা বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেডওয়ার হোল্ডিংস লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক পলিন এন গান। এর আগে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল দেখা করেন। কোরিয়ান এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইয়াং ওয়ান কর্পোরেশন চেয়ারম্যান কি হাক সাং। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানান। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় এই বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয় বলে জানা গেছে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। তবে প্রবাসীদের ভোটারদের ভোট প্রক্রিয়া বেশ জটিল হয় বিস্তৃত পরিসরে সম্ভব না হলেও পাইলট আকারে ভোটের ব্যবস্থা করা হবে, এমনটা জানালেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতি নির্ধারণ নিয়ে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বর্তমানে কমিশন 3টি পদ্ধতি নিয়ে কাজ করছে, সেগুলো হলো পোস্টাল ভোটিং, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। খুব দ্রুত কোন পদ্ধতিতে ভোট নেওয়া হবে তা নির্ধারণ করা হবে। সরকার চায় প্রবাসীদের ভোটের সুযোগ রাখা, সেই অনুযায়ী আমরাও চেষ্টা করছি কিভাবে তাদের ভোটার করা হবে, কোন পদ্ধতিতে ভোট হবে সেটি নিয়ে পর্যালোচনা করছি। 3টি পদ্ধতি বের করেছি, এখানে অনেক দেশ জড়িত, সব দেশের সঙ্গে কাজ করে ভোট নিশ্চিত করা অনেক জটিল বিষয়। তারপরও আশা করি স্বল্প পরিসরে আমরা প্রথমবার প্রবাসী ভোটের ব্যবস্থা করতে পারব। অরাজনৈতিক বলে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই পাচার হওয়া অর্থ ফেরানোর সবচেয়ে বড় সুযোগ। তাই সরকারকে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেন ভবিষ্যতে কেউ টাকা পাচারের সাহস না পায়। আরটিভিকে এসব কথা বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ টিআইবির মহাপরিচালক ইফতেখারুজ্জামান এবং অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। এজন্য কাজের গতি বাড়ানোর তাগিদ তাদের। শাকিবুর রহমানের রিপোর্ট। আওয়ামী লীগ আমলে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আর্থিক খাতের রাঘব বোয়াল, আমলা ও মধ্যস্থতাভোগী বিশাল অঙ্কের অর্থ বিদেশে পাচার করেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটির হিসেবে যার পরিমাণ বছরে গড়ে 1,80,000 কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্যোগের অন্যতম পাচার অর্থ ফেরত আনা। অর্থনীতিবিদ মাহফুজ কবির মনে করেন বাংলাদেশ ব্যাংক টাকা ফেরাতে সঠিক পথেই আছে। পারস্পরিক আইনগত সহযোগিতা চুক্তি যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে তার অধীনে আমরা কিন্তু অর্থগুলো ফেরত আনার ব্যবস্থা করতে পারি। কারণ এই দুটো জায়গাতে আসলে কাজ করা হচ্ছে। এই মুহূর্তে আসলে 30টা ফার্মের সঙ্গে আসলে কথাবার্তা হচ্ছে এবং তাদের মধ্যে থেকে আসলে কিছু ফার্মকে নিয়োগ দেওয়া হবে যারা লিগ্যাল কাজগুলো করবে। বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে খুবই সিনসিয়ার। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা কঠিন, তবে প্রক্রিয়া চলমান রাখতে পারলে তা সম্ভব। অর্থ পাচার সহজ, কিন্তু পাচার হওয়া অর্থ ফেরত আনা অনেক কঠিন এবং জটিল। যে বিশাল পরিমাণ অর্থ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পাচার হয় তার মাত্র 1% অর্থ ফেরত আসে। গড় হিসাব করলে 5 থেকে 7 বছর ন্যূনতম পক্ষে সময় লাগে এই যে 1% ফেরত আনতে। কাজে এটা প্রক্রিয়াটাকে জটিল এবং দীর্ঘ, এটা মনে রাখতে হবে। ভবিষ্যতে টাকা পাচার রোধে সবচেয়ে জরুরি রাজনৈতিক সদিচ্ছা, সাথে নিয়ন্ত্রক সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকেও সজাগ থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের একদিকে উদ্যোগ মানে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে, এর পাশাপাশি সাপোর্টিং ডকুমেন্টগুলো তৈরি করবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তারা যেহেতু একটা স্বাধীন সংস্থা, তারা কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে সহযোগিতা করবে। এর পাশাপাশি দুদক যে দেশগুলোতে অর্থ পাচার হয়ে গেছে তাদের দুর্নীতি প্রতিরোধ যে সংস্থাগুলো আছে তাদের সঙ্গে কাজ করবে। এইভাবে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমি মনে করি যে খুব সফলভাবে বাংলাদেশের থেকে পাচার হওয়া অর্থ ফেরত নিয়ে আসা সম্ভব। যেই দলে ক্ষমতায় থাকুক না কেন তাদের রাজনৈতিক অঙ্গীকারটা অব্যাহত থাকবে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা এবং তাদের অর্থ ফেরত আনা, তাদেরকে বিচারের মুখোমুখি করা, এই অঙ্গীকারটা থাকবে। যেটা প্রয়োজন হবে যে এই অঙ্গীকারটা বাস্তবায়নের জন্য যে প্রাতিষ্ঠানিক এবং
প্রক্রিয়াগত দক্ষতার কথা যেটি বললাম সেটি অব্যাহত রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে পাচার হওয়া কিছু টাকা ফেরত এনে দৃষ্টান্ত সৃষ্টি করার তাগিদ অর্থনীতিবিদদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ফরিদপুর বরিশাল মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে 5 জন নিহত হয়েছেন। দুপুরে ফরিদপুরের সদর উপজেলার বাখুন্ডা শরীফ জুট মিলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছেন অন্তত 35 জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা জানায় টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেটা আমরা জেনেছি। নিহত যারা হয়েছেন তাদের আত্মীয় স্বজন কোনো খোঁজ খবর নিয়েছেন কিনা, পরিচয় কি এর মধ্যে জানা গেছে? রেদওয়ানা, আপনি জানেন যে ফরিদপুরে সদর উপজেলার বাখুন্ডায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে 30 থেকে 40 জন আহত হয়। তাদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজের আনার পরেই 5 জন নিহত হয়, পরে আরেকজন নিহত হয়, মোট 6 জন নিহত হয়েছে। এ পর্যন্ত জেলা প্রশাসক এবং ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অন্যান্যরা ফরিদপুর মেডিকেল কলেজ পরিদর্শন করেছে। এখন পর্যন্ত যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। এখন প্রক্রিয়া চলছে কিভাবে লাশগুলি তাদের কাছে হস্তান্তর করা যায়। এবং জেলা প্রশাসক বলেছেন যে যারা নিহত হয়েছে তাদের প্রত্যেকেই দাফন করার জন্য 25,000 টাকা দেওয়া হবে এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দেওয়া হবে। যদি প্রয়োজন হয় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হবে, যাতে কোনো আহত রোগী যাতে আর নিহত না হয়। এ ব্যাপারে ডাক্তার অধ্যক্ষ দিলুব জেবার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন আমরা সর্বাত্মক চেষ্টা করেছি যারা আহত রোগী আছে তাদের যাতে সুচিকিৎসা দেওয়া হয় এবং তাদের যাতে কোনো রকম চিকিৎসায় অবহেলা না করা হয় সে ব্যাপারে আমরা সচেতন আছি এবং সর্বাত্মক চেষ্টা করছি। আর আত্মীয় স্বজন বলেছে, যারা গাড়িতে ছিল তারা বলেছে যে চালকের বেপরোয়া গতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। কারণ ওই রাস্তা একটু বাঁক ছিল, ওই বাঁকের কারণেই যে গতি ছিল সেই চালক নিয়ন্ত্রণ না রাখার কারণেই রাস্তার পাশে পড়ে যায়। এই রাস্তার পাশে পড়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে এবং রাস্তা ওইখানে কিছুটা খারাপ ছিল, এই কারণেই দুর্ঘটনাটা ঘটেছে। মাঝে মধ্যেই ওই স্থানে দুর্ঘটনাটা ঘটে এবং লোকজন নিহত হয়। এর আগেও ওইখানে বড় একটি দুর্ঘটনা ঘটে, কিছুদিন আগে লোক মারা গেছে। এভাবেই এই মহাসড়কে দুর্ঘটনাগুলি ঘটছে। জাকিরকে ধন্যবাদ। পূর্বশত্রুতার জেরে লক্ষ্মীপুরের নিজ বাড়িতে ডেকে এনে আবিদা সুলতানা নামে 6 বছরের শিশুকে গুলি করে ওহিদ হোসেন নামে এক সন্ত্রাসী। শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন আবিদা এখনও শঙ্কামুক্ত নন। এদিকে সন্ত্রাসী ওহিদ এখনও ধরাছোঁয়ার বাইরে। বিস্তারিত GM মাহমুদের রিপোর্টে। যে সময়ে ছোট্ট শিশু আবিদার খেলাধুলা করার কথা ছিল সেই সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে সে। ঘাতকের গুলি আবিদার পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে যায়, কিন্তু সৌভাগ্যক্রমে এখনও বেঁচে আছে আবিদা। চিকিৎসকরা তার কষ্ট কমাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমার মেয়ের যে গুলি করেছে, মেয়ে মা ওই আমার এরম করছে আগে কিচ্ছে মা কিছু কয়ে দাঁড়িয়েছে তুই গুলি করে দিছে আগে তুই দেখছো তুই দেখছি। কর্তব্যরত চিকিৎসক জানান আবিদার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। আঘাতের মাত্রাটাও প্রচণ্ড রকমের ছিল, তো এখন সে আমাদের সাথে কথা বলতে পারছে, কিন্তু শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে, মানে উন্নতির দিকে যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান আবিদাকে পুরোপুরি সুস্থ করে তোলার চেষ্টা করবেন তারা। এখনো শঙ্কা কাটেনি, তবে আমরা চেষ্টা করছি তাকে সর্বোচ্চ আমাদের পক্ষে যা যা করা সেটা করার চেষ্টা করছি, আমাদের ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে। ভুক্তভোগী পরিবারের দাবি শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতা এবং পূর্ব শত্রুতার জেরেই শিশুটিকে গুলি করা হয়েছে। আমি জানি না ছোট বাচ্চা কি ক্ষতি করেছে, তার কোনো কান্না করলে আমি করছি, আমার করতে পারত। এই একটা শুরু হয়েছে 2016 সাল থেকে। আমার ছোট ভাই বিএমপি করতেন। অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একাধিক সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে বলে জানান আবিদার স্বজনরা। সবাই হয়রানি হতেছে বাড়িতে, আপনি কেউ থাকতে পারতেছেন বাড়িতে। যখন যেটা চাই
চাইছে, রসিকর টিন পর্যন্ত চাইছে। আমার বাবাটা কোনো ক্ষতি করবো দেখে আমার বাবা তা দিয়ে দিছে। ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত সন্ত্রাসী ওহিদ হোসেন। পুলিশ জানিয়েছে আসামিকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। মামলার ঘটনাতে ৩ নম্বর আসামি ফাতেমা বেগমকে আমরা সাথে সাথে অ্যারেস্ট করেছি এবং তাকে আমরা জেল হাজতে প্রেরণ করেছি। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান আছে। নৃশংস এই ঘটনার বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। জিএম মাহমুদ, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।